নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গল্পে নীলাঞ্জনাতে সকলকে স্বাগত জানাই। আজকের গল্প রাত 12টার পর, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। গল্প পাঠ শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। গল্প পাঠ যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন। শুরু করছি আজকের গল্প রাত 12টার পর, লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। এই বিজ্ঞানের যুগে ভূতের অস্তিত্ব কেউ বিশ্বাস করে না, তবে আমি করি। আমার জীবনে একবার আমি এমন এক অবাস্তব দৃশ্যের মুখোমুখি হয়েছিলাম যার স্মৃতি আজও আমি ভুলতে পারিনি। আমরা তখন মধ্য হাওড়ার গোপাল ব্যানার্জি লেনে থাকতাম। আমি তখন সদ্য কিশোর। সেই সময় আমাদের দেশ থেকে আমার এক জ্ঞাতি কাকা এসে হাজির হলেন। আমার থেকে বয়সে সে 4-5 বছরের বড়। একদিন কাকার খুব ইচ্ছে হলো সিনেমা দেখতে যাওয়ার। নবরূপম সিনেমায় তখন দারুণ একটা ফাটাফাটি হিন্দি ছবি হচ্ছে। টিকিট পাওয়া যাচ্ছে না। কাকা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে নাইট শোতে 2টো টিকিট কেটে আনলেন। তবে এই সিনেমা দেখতে যাওয়ার ব্যাপারে আমার মনে কোনো আনন্দ ছিল না। তার কারণ হিন্দি কথাবার্তা সেই সময় আমি কিছুই বুঝতাম না, শুধু গান শুনে ভালো লাগতো। আর আমার বাবাও পছন্দ করতেন না এই সিনেমা থিয়েটার দেখার ব্যাপারগুলো। যাই হোক, যেহেতু কাকা অনেক দিন পরে দেশ থেকে এসেছেন তাই না করলেন না। আমাদের বাড়ি থেকে ওই সিনেমা হলটা প্রায় 40 মিনিটের হাঁটা পথ। আমরা নির্দিষ্ট সময়ের অনেক আগে হলে গিয়ে পৌঁছলাম। তারপর সিনেমা যখন শেষ হলো রাত তখন 12টা। হল থেকে যখন বেরোলাম তখন পথ একেবারেই শুনশান, কোনো দোকানপত্তর খোলা নেই। আমরা ওই নিঝুম রাতে জোরে পা চালিয়ে হাঁটা দিলাম বাড়ির দিকে। আমার তখন খিদেও পেয়েছে, যেমন চোখও তেমনি ঘুমে জুড়ে আসছে। কি যেন সিনেমা দেখলাম তার কিছুই বুঝলাম না। যাই হোক, যখন আমরা আমাদের এলাকার কাছাকাছি এসেছি ঠিক তখনই এক জায়গায় এসে থমকে দাঁড়ালাম। যেখানে আমরা এলাম সেখানে প্রায় 10-20 কাঠা জমি জুড়ে বহুদিনের পুরনো একটা বাড়ি ছিল। সেই বাড়িটাকে লোকে সবাই ভূতের বাড়ি বলতো। এই বাড়িটি পরিত্যক্ত হলেও বাড়ির একাংশে দোতলায় পরিবারের কারা যেন বাস করত। আমার বাবা বলতেন ঘেরুদের বাড়ি। কে ঘেরু তা আমি জানতাম না, তবে দিন দুপুরেও কোনো লোকজন না থাকলে ওই বাড়ির পাশ দিয়ে যেতে আমি ভয় পেতাম। আমরা ঠিক সেই বাড়ির সামনে এসেই থমকে দাঁড়ালাম। দেখলাম এই বাড়ির উল্টো দিকে একজনের এক চিলতে রোয়াকের উপর সাদা থান পরা এক মহিলা এক গলা ঘোমটা টেনে মাটির একটি সরা নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার হাত আর পা দেখে মনে হলো ছাতার কাপড়ও বুঝি এত কালো হয় না। কাকা বললেন, সর্বনাশ হয়েছে রে। আমি বললাম, কেন? সে কথা তোকে পরে বলবো, ও তুই বুঝবি না। কোনো কথা না বলে ঘাড় হেট করে চলে আয় এখান থেকে। আমি তাই করলাম। তারপর খানিকটা তফাতে এসে জিজ্ঞেস করলাম, ওকে দেখে তুমি অত ভয় পেলে কেন কাকা? ওখানে যে দাঁড়িয়েছিল সে মানুষ নয়, পেতনি। আমি বললাম, তা কেন? গ্রাম থেকে আসা কোনো ভিখারিও তো হতে পারে। বুদ্ধু কোথাকার! ভিখারি কখনো আনকোড়া ধোয়া সুতির থান পরে ভিক্ষে করে? তাছাড়া এখন কত রাত জানিস? পথে কোনো লোকজন নেই। এখানে ও কাদের কাছে ভিক্ষে চাইবে বলে দাঁড়িয়ে আছে? কথাটা মন্দ বলনি তো। খুব ভাগ্য ভালো যে ও আমাদের পিছু নেয়নি। এমন সময় হঠাৎ আমাদের চোখে পড়ল একটু আগে দেখা সেই মূর্তি আমাদের ঠিক সামনেই অন্য একজনের রকে
ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে, মাথায় দীর্ঘ ঘোমটা, তাই মুখ দেখা যাচ্ছে না। হাত দুটো ও পায়ের পাতা যেন পোড়া কাঠ। ভয়ে আমরা কী যে করব তা ঠিক করতে পারলাম না। যে জায়গায় ওই শরীরী বা অশরীরীর দেখা পেলাম, সেখান থেকে 10-12টা বাড়ির পরই আমাদের বাড়ি। তবে এখান থেকে পথটা দুভাগে ভাগ হয়ে গেছে। বাঁ দিকের পথ ধরে আমাদের বাড়িতে গেলে একটু ঘুরে যেতে হবে, আর ওই অবগুণ্ঠিতার পাশ দিয়ে গেলে 1 মিনিটও লাগবে না। কাকা বললেন ওর ওদিক দিয়ে না যাওয়াই ভালো, আমরা বাঁ দিকের পথ ধরেই যাব, তাতে একটু ঘুর হয়, সেও ভালো। আমি কাকার মর্জি মতো বাঁ দিকের পথ দিয়ে যাওয়াই ভালো মনে করলাম। বললাম, যা করলে ভালো হয় তাই করো। আমরা ওই মূর্তির দিকে না তাকিয়ে বাঁ দিকের পথ ধরেই বাড়ির কাছে এলাম। কাদের যেন দেওয়াল ঘড়িতে ঢং করে একটা শব্দ হলো, তার মানে রাত 1টা। কিন্তু এ কি, সেই ঘোমটা টানা মহিলা যে এবার আমাদের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কোন জাদু মন্ত্রে যে এমনটা হচ্ছে আমরা তা ভেবেও পেলাম না। বইয়ের পাতায় পেত্নির যেরকম ছবি দেখি, এও সেই তাই। তবে কি সত্যিই আমরা এই নিঝুম রাতে পেত্নির খপ্পরে পড়েছি? ও যদি এইভাবে দরজার সামনে স্থির হয়ে সরা হাতে দাঁড়িয়ে থাকে, তাহলে আমরা ঘরে ঢুকবো কিভাবে? এটা আমাদের নিজের বাড়ি না, ভাড়া বাড়ি। তাই আমরা থাকি বাড়ির একেবারে পিছন দিকে। সামনের দিকে থাকে অন্য ভাড়াটিয়ারা। ডাকাডাকি করলে দরজা ওরা নিশ্চয়ই খুলে দেবে, কিন্তু ডাকবো কী করে? আমরা কোনো উপায়ন্তর না দেখে বাড়ির সামনে একজনের গ্যারেজের গায়ে ঠেস দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অনেক পরে হঠাৎ এক সময় কী মনে করে যেন হনহন করে এগিয়ে চলল সে। তবে বেশি দূর গেল না, সামান্য কয়েক পা গিয়েই অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। চোখের সামনে চলমান কাউকে অদৃশ্য হতে দেখলে মনের অবস্থা যে কী হয়, তা এই অবস্থায় যে না পড়েছে সে ছাড়া কেউই বুঝবে না। ভাগ্য ভালো যে কাউকে ডাকাডাকি করে ঘুম ভাঙাতে হলো না। মা এসে দরজা খুলে দিলেন, বললেন, কি ব্যাপার রে, এত রাত? এখন তো 2টো বাজে প্রায়। কাকা বললেন, চলো চলো ভেতরে চলো বৌদি, সব বলছি। আমরা ভূতের পাল্লায় পড়েছিলাম। মা বললেন, কি যাতা বলছিস বলতো? আমি বললাম, হ্যাঁ গো মা, ঘরে চলো, সব বলছি। তারপর ঘরে গিয়ে খেতে বসলাম আমরা। মাও খাননি আমাদের জন্য। খেতে খেতে সব কথা খুলে বললাম মাকে। মা বললেন, ভাগ্য ভালো যে ও তোদের কোনো ক্ষতি করেনি। যাই হোক, এই দেখেই শিক্ষা নে, আর কখনো এত রাত অবধি বাড়ির বাইরে থাকিস না। কখন যে কি হয় তা কি বলা যায়? সেই থেকে নাইট শোয়ে সিনেমা দেখতে আমি আর কখনো যাইনি। এমনকি পুজো ও কোনো উৎসবের দিন ছাড়া রাত 10টার পর আর বাড়ির বাইরেও থাকিনি কখনো। এতক্ষণ শুনছিলেন গল্প রাত 12টার পর। গল্প পাঠ ভালো লাগলে আপনারা আপনাদের মতামত জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন।